গম্ভীর চোখে তাকিয়ে আছে শৈবাল। তার চোখের কোটর পরিপূর্ণ নোনতা চলে, দীর্ঘ আখি পল্লব বেয়ে ফোটায় ফোটায় নামছে জল। অরুণিকা ভয়ে ততস্থ, মানুষটা আবারও অঘটন ঘটাবে। শৈবাল পা ভাঁজ করে অপলক চেয়ে আছে অরুণিকার দিকে। তার কবজি হতে ফিনকে দিয়ে রক্ত বেরোচ্ছে, সেদিকে খেয়াল নেই শৈবালের। নিজের রোদন স্ফীত চক্ষুর চাহনিতে আবদ্ধ করে রেখেছে অরুণিকাকে। অরুণিকা বিভ্রান্ত, সে কথা বলবে না, কথা বললেই খেপে যাবে শৈবাল। প্রায় মিনিট খানেক সেভাবেই বসে রইল শৈবাল। অরুণিকা নড়ল না। শৈবালের রক্তে স্রোত মন্থর হয়ে এসেছে। শুভ্র মেঝের বুকে সে এঁকে ফেলল তার প্রিয় চিত্র। শনিতের রক্তিম সাজে অঙ্কিত হলো এক বৃত্ত, তার মাঝে একটি নারী মুখ। শৈবাল বিমোধিত কণ্ঠে বলল, তুমি আমাকে কেন ছেড়ে গেলে অরু? তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না। অরুণিকা ক্ষীণ শ্বাস ফেলল। নিজের স্বামীর মুখে অন্য মেয়ের নাম শুনে অন্তঃকরণে তীক্ষ্ণ ফলার ঘা লাগে তার, কিন্তু সে নিরুপায়। অরুণিকা নিজেকে সামলে নিল, বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর গতিতে শৈবালের কাছে এসে মেঝেতে বসে। অরুণিকার কাজ ঘেঁষে উপস্থিতিতে বিরক্ত হয় শৈবাল। উচ্চ গলায় বলে ওঠে, কেন এসেছো এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। অরুণিকা ধাতস্থ ঢোক গিল, ডান হাত রাখলো শৈবালের কাঁধে। শৈবাল চটে যায়, ঝাড়া মেরে সরিয়ে দেয় অরুণিকার হাত। বিধ্বস্ত গলায় বলল, ছোবে না তুমি আমাকে, ভালোবাসো না তুমি আমায়, তুমি আমার অরু নও, একদম ছোবে না তুমি আমাকে। চলে যাও এখান থেকে, চলে যাও। অরুণিকা শক্ত ঢোক গিলে বলল, আমি আপনার অরু নই, আমি অরুণিকা, আপনার স্ত্রী। ভালোবাসি আপনাকে আমি। চোখের পাল্লা প্রশস্ত করলো শৈবাল, বিচলিত গলায় বলল, তুমি আমার অরু নও, তাহলে কেন এসেছো এখানে? চলে যাও এখান থেকে, আর কখনো আসবে না। কোথায় যাব আমি? একদম হাত লাগাবে না আমাকে। তেতে উঠল অরুণিকা, শটান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। দাপিয়ে উঠে বলল, কোথায় যাব আমি? বলুন কোথায় যাব? আমার যাওয়ার সব জায়গা তো বন্ধ করে দিয়েছেন আপনি। যদি আমার কোনো প্রয়োজন নেই তাহলে কেন বিয়ে করেছেন আমায়? কেন পাগলের মতো রাতের পর রাত দিনের পর দিন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলেন? কেন একবারও বুঝতে চাননি আমি আপনার অরু নই? অরু নই আমি, শৈবাল। আর অরু নই আমি, আমি আপনার অরু নই, শৈবাল। কথা শেষ হতেই প্লাবনের বাঁধ ছুটল অরুণিকার। তার চোখ হতে ঝরে পড়া জল হাতের তালুতে নিয়ে নিল শৈবাল। অরুণিকা যখন বুঝতে পারল তার সামনেই দাঁড়িয়ে আছে দীর্ঘকায় পুরুষটি, সে নিজেকে সংযত রাখতে পারল না। শৈবালের বক্ষ ভিটেতে আছড়ে পড়ল, খামচি মেরে ধরল তার গেঞ্জি। জমাট গলায় বলল, আমি আপনার অরু নই, শৈবাল। কেন বুঝতে পারছেন না আপনি? শৈবাল দম ফেলল, দুর্বোধ্য হাতে জড়িয়ে নিল অরুণিকাকে। বিনীত গলায় বলল, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সত্যি করে বলো অরু, যাবে না তো আমাকে ছেড়ে? অরুণিকা রোদন ঝরা কণ্ঠে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই শৈবাল, কোথাও না। আপনার ভালোবাসার লাল বৃত্ত আমার সব পথ রোধ করে দিয়েছে। কি করে মুক্তি পাবো আমি? শৈবালের চোয়াল শক্ত হলো অচিরেই। সকালে ঘুম থেকে উঠে যখন অরুণিকাকে বিছানায় পেল না, তখন সে গুটি গুটি পায়ে ঘরময় বিচরণ করলো। দরজার কাছে এসে পৌঁছতেই শুনতে পায় অরুণিকার কল্ল হাস্য। আর সহ্য হলো না শৈবালের। বাইরে গিয়ে দেখলো পাশের বাড়ির জব্বর আলী তার 8 মাসের নাতিকে কোলে নিয়ে সূর্যের মৃদু রোদে দাঁড়িয়ে আছেন। তার নাতিকে আদর করতে গিয়ে কথার ছলে হেসে খুঁটি খুঁটি হয় অরুণিকা। তাই কর্ণগোচর হলো শৈবালের। শৈবাল উদ্ভ্রান্তের মতো টেনে হিঁচড়ে নিয়ে এলো অরুণিকাকে। শৈবালের পরিবারের সবাই যে যেই অবস্থানে ছিল সেখানেই থমকে যায়। রুমের ভেতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয় শৈবাল। কিছু সময় আড়ষ্ট নজরে চেয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকা অনুভূতি শূন্য, সে জানে এখন শৈবাল কি করবে। ঝনঝন করে শব্দ হতে লাগলো, কাচের টুকরোগুলো বিক্ষিপ্ত হতে লাগলো একের পর এক। অরুণিকা নিরুত্তাপ। নিজের রাগের সাবরে হাবুডুবু খাওয়া শৈবাল যখন একটু শান্ত হলো, তখন সেই ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের হাত কেটে ফেললো। দ্রুততার সাথে কাটায় শুধু ওপরের চামড়াটুকুই কেটে যায়, রক্তের বান ছোটে তাতেই। শৈবাল বসে পড়ে মেঝেতে, দেয়াল ঘেঁষে নিজে বসে অরুণিকা। শৈবালের পাগলামিতে সে অভ্যস্ত হতে শুরু করেছে। বিয়ের রাত থেকেই সেই সত্যের সম্মুখীন হয়েছে।
শৈবাল বুকে জড়িয়ে রাখলো অরুণিকাকে। মেঝেতে এঁকে রাখা রক্তের বৃত্তটির দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, আমার ভালোবাসার লাল বৃত্তই তোমার শ্বাসের পরিধি। তুমি এই বৃত্ততেই আবদ্ধ। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই বৃত্তের একটা অংশ আমি মুছে যেতে দেব না। আমার ভালোবাসাও ততদিন স্থায়ী থাকবে যতদিন এই বৃত্তের লাল রং থাকবে। শান্ত শীতল মেজাজে শৈবাল। তার টায়ের নব বেঁধে দিচ্ছে অরুণিকা। শৈবালের চোখে টলটলে খুশি। অরুণিকা মৃদু গলায় বলল, কখন ফিরবেন? শৈবাল প্রাণোচ্ছল কণ্ঠে বলল, তুমি বলো। কাজ শেষ হলেই ফিরে আসবেন। শৈবাল অধর কোণে হেসে বলল। যদি রাত হয়ে যায়? অরুণিকা জবাব দিল না। নীরবে হাতটা নামিয়ে নিল শৈবালের গলা থেকে। ভাবলেশীন ভঙ্গিতে সরে আসতেই তার কটিদেশ দখল করে নিল শৈবাল। দুই হাতের বেড়ে নিজের বুকের সাথে চেপে ধরল। চকিত হলো অরুণিকা। তার বুক গিয়ে পিষে গেল শৈবালের বক্ষ পাটাতনে। চোখ দুটো ভয় ভীত। শৈবাল মৃদু হাসল। ঝলমলে রোদের মতো চিকচিক করছে তার চোখের কোটর। শৈবাল নিজের পুরুষালী হাতের আদরে বিচরণ করছে অরুণিকার পৃষ্ঠদেশের বাঁকে। দেহে থিতিয়ে থাকা অনুভূতিগুলো আকস্মিক জেগে উঠল অরুণিকার। গহন কম্পনে হতপ্রায় সে। অধরের অনুকরণ চোখে পড়ল শৈবালের। চোখের পক্ষচ্ছেদের উত্থাল নড়াচড়া খোপা করে রেখেছে অরুণিকা। তার ললাটের কাছে লেপ্টে আছে ছোট ছোট কিছু চুল। শৈবাল তার হাতের সংসর্গে অস্থির করে তুলল অরুণিকাকে। অবাধ্য ছোঁয়া অরুণিকা পেলব চামড়াতে ফুসকার মতো যন্ত্রণা দিচ্ছে। শৈবাল তৃপ্তিময় হাসল। ঘোরের মাত্রা প্রগাঢ় হতেই অরুণিকার আস্ত দেহে নিজের সাথে পিষে ধরে তার কণ্ঠদেশে চুমু খেল। নাসিকায় আলতো ঘষায় ঝিরি ঝিরি প্রণয় বর্ষণে উন্মাদ করে তুলল অরুণিকার সমস্ত স্থবির অরুণাগের বহর। শৈবাল তার শুষ্ক অধরে চুমু আঁকল অরুণিকার কানে। অরুণিকা আন্দোলিত হলো। সে মাথা নিচু করে ক্ষীণ শ্বাস ফেলছে। শৈবাল এক হাতের বলিষ্ঠ চাপে অরুণিকাকে নিজের সাথে বেঁধে রাখলো। অন্য হাত অরুণিকার চিবুকে ধরে মুখটা উঁচু করলো। রাজ্যের লজ্জারা হইচই করছে অরুণিকার স্নিগ্ধ আননে। নিভু নিভু সজ্জল চোখে শৈবালকে দেখছে অরুণিকা। শৈবালের কবজিতে বাঁধা গজ কাপড় দেখেই দুঃখী হলো অরুণিকার অন্তরিন্দ্রিয়। অরুণিকার চুলে হাত গুলিয়ে দিয়ে অচিরেই তার অধরের ভাঁজে নিজেকে ভাসিয়ে দিল শৈবাল। অরুণিকার হৃৎপিণ্ড ধক ধক করছে। দীর্ঘ চুম্বনে প্রেয়সীর অধর সুধায় সিক্ত করল নিজের শুষ্ক গলা শৈবাল। আচানক অরুণিকার আর্দ্র স্পর্শ থেকে নিজেকে সারিয়ে নিল সে। দুটো ছোট বাচ্চা হইচই করে রুমের ভেতরে ঢুকে পড়ে। তারা চূড়ান্ত উল্লাস নিয়ে অরুণিকা আর শৈবালকে ঘিরে ঘুরতে লাগলো। শৈবাল ভাবাবেশ ছাড়া আলগা হলো অরুণিকার সুশ্রদ্ধার মতো স্পর্শ থেকে। বাচ্চা দুটোর মধ্যে একজনকে কোলে তুলে নিল শৈবাল। তার গালে শক্ত চুমু খেয়ে বলল, রিম, কি হয়েছে? এত খুশি কেন আম্মু? ঝিম অরুণিকার শাড়ি খামচে ধরে রেখেছে। আখুটে গলায় বলল, আমিও কোলে উঠবো। মামিমা, আমাকেও কোলে নাও। ছোট্ট হেসে ঝিমকেও কোলে তুলে নিল অরুণিকা। ঝিমের দুই গালে চেপে আদর দিল সে। খুশ গলায় বলল, এত খুশি কেন রিমঝিম? রিম হাসতে হাসতে হাত নাড়িয়ে বলল, দেখো নানু পান খাইছি, ঠোঁট লাল হয়েছে। রিমের দাঁতের রং দেখে হেসে ফেলল অরুণিকা। তার শাশুড়ি প্রায়ই চিবানো পানের খানিক অংশ নাতিনদের মুখে দেন, আর তা চিবোতে থাকে দুই বোন মিলে। তাতেই তাদের খুশির ঝলক সকলের বিষণ্ণতাকে কাটিয়ে দেয়। নমিতা বেগম চায়ের কাপে চুমুক দিলেন। সকালের চা পান করার পরেও ঘড়ির কাঁটা 11টার ঘর পার করলেই তার ভেতরকার বুকুত্তু মন চায়ের জন্য উতলা হয়ে ওঠে। তিনি চকিত দৃষ্টিতে তাকালেন। আম্মা, আমি কিছু বলতে চাই। অরুণিকার কথায় তিনি ভ্রুযুগল টান টান করে মসৃণ গলায় বললেন, বলো। আব্বুর শরীর ভালো নেই। আমি একটু ও বাড়িতে যাব। নমিতা বেগম সন্ধানী গলায় বললেন, শৈবাল জানে? উনি অফিস থেকে ফিরে আসার আগেই আমি চলে আসব। নমিতা বেগম দ্বিধান্বিত কণ্ঠে বললেন, কিন্তু আমার আব্বু অসুস্থ আম্মা, আমি ছাড়া তাদের আর কেউ নেই। অরুণিকার কথা শেষ হতেই একটা ঝোড়ো গলার শব্দ ঝাঁকিয়ে তুলল সব। গত সপ্তাহেই তো বাবার বাড়ি থেকে এসেছো, এখন আবার কিসের জন্য যাবে?
শৈবালের বল রুমকির কথায় বদ্ধ শ্বাস ফেলল অরুণিকা। রান্নাঘর থেকে অধৈর্য পায়ে হেঁটে আসা রুমকি অরুণিকার সন্নিকটে এসে থামে। অরুণিকা মোলায়েম স্বরে তীক্ষ্ণ কথা বলল, এসেছি। শৈবাল আমাকে রেখে আসতে চায়নি, 2 ঘন্টার জন্য নিয়ে গেছিল, সাথে করে নিয়েও এসেছে। আম্মু গত রাতে ফোন করে বলল আব্বুর শরীর খারাপ। আব্বুর শরীর আবার খারাপ করেছে, ওই বাড়িতে তাদের দেখার মতো কেউ নেই। রুমকি তেচরা গলায় বলল, তো তুমি কি ছেলে মানুষ? বিয়ে হয়েছে তোমার, এই ঘর সংসার স্বামী এসব তোমার সব। এখন ও বাড়ির চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। অরুণিকা কুণ্ঠিত নজরে তাকালো, অবিশ্বাস্য গলায় বলল, কি বলতে চাইছেন আপনি? বিয়ে হয়েছে বলে আমার কোনো দায়িত্ব নেই তাদের প্রতি? রুমকি কাষ্ঠ গলায় বলল, দেখো অরুণিকা, এসব দায়িত্ব ফায়িত্ব বাদ দাও। শৈবাল অফিস থেকে এসে তোমাকে ঘরে না পেলে সব ভাঙচুর করে একাকার করে ফেলবে। তোমার বাবা তো সেই বিয়ের আগে থেকেই অসুস্থ, দিব্যে বেঁচে আছেন এখনো, কিছুই তো হয়নি। অরুণিকা দাপিয়ে উঠে বলল, আপা এসব কি বলছেন? ঠিকই বলছি, কোনো দরকার নেই ওই বাড়িতে যাওয়ার। শরীর খারাপ করেছে, আবার ঠিকও হয়ে যাবে। আমার যাওয়াতে আপনার এত সমস্যা কেন? আপনার কি সারা বছর তো বাবার বাড়িতে পড়ে থাকেন? ক্রোধে বিহ্বল হয়ে অরুণিকাকে আস্ত ঠাসা চর বসাতে উদ্যত হয় রুমকি। রুমকির হাত শক্ত করে ধরে ফেলল অরুণিকা, দৃঢ় অবিচলিত গলায় বলল, গায়ে হাত তুলবেন না আপা। রুমকির হাত ছেড়ে দিল অরুণিকা। ফোঁস করে বলে উঠল রুমকি। তোর সাহস কি করে হয় সব বলার? অরুণিকা নির্ভয় গলায় বলল, ভুল বলিনি তো। বিয়ের এত বছর হলো, তবুও তো আপনি বছরের বেশিরভাগ সময় বাবার বাড়িতে কাটিয়ে দেন। আপনার মা বাবার একটা ছেলে আছে, জাফর ভাইয়ের মতো জামাই আছে। আমার আব্বু আম্মুর কে আছে? আর কোন অধিকারে আপনি আমার গায়ে হাত তুলতে চান? আমার পুরো জীবনটা তো এমনিতেই জাহান্নাম বানিয়ে রেখেছেন। নিজের অবসেসড ভাইকে চিকিৎসা না করিয়ে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, কিনে নিয়েছেন আমাকে। অবশ্য এটাই আমার ভাগ্য। সেদিন যদি আপনার বাবা শৈবালের জেদের কারণে আমার আব্বুকে না বাঁচাতো, তার চিকিৎসার টাকা না দিত, তাহলে হয়তো আমি আজ আর আমার আব্বুর মুখ দেখতে পারতাম না। শেষের বাক্যতে এক রাশ শ্লেষ মিশ্রিত ছিল অরুণিকার। নিজের ওপর করুণা হয় তার। রুমকি ঝাঁঝালো স্বরে বলল, এতই যখন বুঝিস তাহলে এসব শুরু করেছিস কেন? আমার ভাই যেমনই হোক তোকে পাগলের মতন ভালোবাসে তো। দম বন্ধ হয়ে আসে আমার। অরুণিকার ছোট্ট লাইনে ছিল আকুতি, যা বিনা দ্বিধায় বুঝে নিলেন নমিতা বেগম। রুমকি ঝটিকার মতো মায়ের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, দেখলে মা, দেখলে ও কি বলল? আমার ভাই নাকি ওর জীবনে জাহান্নাম বানিয়ে রেখেছে, আমাদের খেয়ে পড়ে আবার আমাদেরই খোঁটা দিচ্ছে। অরুণিকা কণ্ঠ খাদে নামিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে বলল, আমি আপনাকে কোনো খোঁটা দেইনি আপা। ভুলে যাইনি আপনারা আমার আব্বুর জন্য কি কি করেছেন। একটা চাকরির জন্য যখন এখানে ওখানে ঘুরছিলাম, পুরুষের লোভনীয় দৃষ্টির শিকার হচ্ছিলাম, তখন সেখান থেকে আমাকে উদ্ধার করেছে শৈবাল। তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তো যেচে আপনাদের বাড়িতে আসিনি, সাহায্য করার নামে শৈবালকে বিয়ে করতে বাধ্য করেছেন আপনারা। হ্যাঁ, সব দিয়েছেন আপনারা আমাকে। তাই এই যে ভালো খেতে পারছি, ভালো শাড়ি পরছি, এত এত গহনা গায়ে ঝুলিয়ে রেখেছি, কোনো কমতি রাখেননি। শুধু আমার বাঁচার স্পৃহাটুকু কেড়ে নিয়েছেন। নিজেকে স্বর্ণ পিঞ্জিরায় আবদ্ধ এক পাখি মনে হয় আমার। বিয়ের পর থেকে শৈবাল কি করেনি বলতে পারেন? আপনারা চাইলেই তাকে একটা সুন্দর জীবন দিতে পারতেন। তা না করে শৈবালের জেদের কাছে হার মেরে আমার জীবনটা বিষাক্ত করে দিয়েছেন। নমিতা বেগম নির্বাক চেয়ে রইলেন। রুমকির চোখে বান ছুটল। সে ভেজা গলায় বলল, দেখলে মা, শৈবালকে কী সব বলছে? ও কেমন মেয়ে মা? ও আমার ভাইকে একটুও ভালোবাসে না। আমার ভাইটা চোখের পলক ফেলে না এই মেয়ের জন্য, আর ও কি না। শৈবাল ভালো করেই জানে আমি তার অরু নই, আপনারাও জানেন। রুমকির রাগ মাথায় চড়ে বসলো। সে উত্তেজিত হয়ে বলল, তাহলে আছিস কেন এখানে? চলে যা। অরুণিকা সরল চোখে তাকালো। তার ছেলের সাথে বলল, সে উপায় রেখেছে আপনার ভাই? এই,
এই এই তুই বারবার ভাই ভাই বলছিস কেন? আমার ভাই তোর কিছু হয় না? এতটা দিন সংসার করেও একটু মায়া হয় না ওর জন্য তোর? অরুণিকা নরম হেসে বলল, মায়া দিয়ে কি জীবন চলে আপা? তুই থাম রুমকি। শৈবালের বাবা তৌফিক সাহেব ছোড়ো গলায় বললেন। চুপ হয়ে গেল রুমকি। অরুণিকা স্বাভাবিক দৃষ্টিতে চাইল। নমিতা বেগম এখনো নিরুত্তাপ। তৌফিক সাহেব অমায়িক গলায় বললেন, তুমি যাও বৌমা, শুধু শৈবাল বাড়ি ফেরার আগে ফিরে এসো। অরুণিকা কৃতজ্ঞতার সুরে বলল, জি বাবা, আমি দুলাভাইকে বলেছি শৈবাল অফিস থেকে বের হতেই যেন আমাকে ফোন করে জানিয়ে দেয়, আমি তার আগে ফিরে আসব। হুম। নিজেকে গুজগাছ করতে নিজের রুমের দিকে পা বাড়ায় অরুণিকা। রুমকি অভিযোগের থালা নিয়ে বসলো। এই মেয়েটা আমার ভাইকে আজও ভালোবাসতে পারেনি, একটুও মায়া হয় না ওর। কত ভালোবাসে শৈবালকে। স্বামীর প্রথম স্ত্রীর নাম তার মুখে শুনলে কেমন লাগে বলতে পারিস রুমকি? নিজের চোখের সামনে স্বামীকে রক্তাক্ত হতে দেখলে কারো ভালো লাগে বলতে পারিস? মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার বদলে সোনার খাঁচায় বন্দি জীবনে কে হাসতে পারে বলতে পারিস? আমরা তো শৈবালের রক্তের আত্মীয় হয়েও ওর পাগলামি নিতে পারি না। তাই তো এই মেয়েটার উপর সব ভাত ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি। ওর কেমন লাগে সেই বিভীষিকাময় মুহূর্তগুলো একবারও ভেবে দেখেছিস? একবার ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখ রুমকি। জীবন এত সহজ নয় রে মা। আমরা শুধু আমাদের কথাই ভাবলাম, মেয়েটার কথা একবারও ভাবলাম না। ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল রুমকি। বাবার বুকের কাছে সমাহিত হয়ে বলল, সব দোষ আমার। শৈবাল যখন অরুণিতার মৃত্যুর পর অগোছালো অস্থির হয়ে উঠল, তখন ওই অরুণিকাকে দেখে আমার ভাই হেসেছে, কথা বলেছে। অরুণিকাকে অরু ভেবে আমার ভাইটা আবার বাঁচতে চেয়েছে। কি করে ওকে ফিরিয়ে দিতাম আমি? তাই তো ওর মেয়েটাকে জোর করে বাড়ির বউ করে এনেছি আমার শৈবালের জন্য। আমার ভাইটা ওকে পাগলের মতন ভালোবাসে। ওকে এক মিনিট না দেখলে নিজেকে আঘাত করে, দ্বিতীয়বার ভাবেও না বাবা। অরুণিকা ওকে ছেড়ে চলে গেল। ও মরে যাবে, ও মরে যাবে। যেমন করে জীবন্ত লাশ হয়ে গেছিল অরুমিতার মৃত্যুতে। এইদিকে মাংসের সুন্দর ঘ্রাণ ভেসে চলছে উষ্ণ বাতাসে। মমিতা জাহান কাষ্ঠ গলায় বললেন, স্বামীকে বলে এসেছিস? অরুণিকা মাংসের ঝোলে লবণের মাত্রা দেখে শুষ্ক গলায় জবাব দিল, উনি ফিরে আসার আগেই আমি চলে যাব। মমিতা জাহান বিস্মিত কণ্ঠে বললেন, এসব কি বলছিস? তুই জানিস না জামাই তোকে বাসায় না দেখতে পেলে কি করবে? অরুণিকা নিঃসংশয়ে বলল। যা ইচ্ছে করুক। মৌমিতা বেগম রাগান্বিত স্বরে বললেন, কি বলছিস এসব? ছেলেটা কিছু উল্টোপাল্টা করে ফেলবে, ওর কিছু হলে? যা ইচ্ছে হোক, আমার কি? ছুয়া। মেয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেলেন মৌমিতা জাহান। তিনি কথা গুছাতে পারছেন না। মাংসের পাতিল থেকে খানিকটা মাংস বাটিতে তুলে নিল অরুণিকা। গরম চালের রুটি একটা প্লেটে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বুকে দিয়ে এসো। গতবার খেতে চেয়েছিল, শৈবাল সময়ই দিল না। যাও। মৌমিতার বিস্ময়ে আকাশ ছুল। তিনি দ্বিধাগ্রস্ত। মোবাইল ফোন বেজে উঠল অরুণিকার। সেদিকে তাকাতেই হোঁচট খেল সে। শৈবালের নামটা ঝকঝক করছে। সে দ্রুত হাতের জিনিসগুলো রান্নাঘরের তাকের উপর রেখে কল রিসিভ করলো। নরম আওয়াজে বলল, হ্যালো। ওপাশের হাসি মাখা কণ্ঠ, খেয়েছো? জি, আপনি খেয়েছেন? তুমি এখন কোথায় অরু? এই প্রশ্নে ধরফড় করে উঠল অরুণিকার কলিজা। সে মিহি স্বরে বলল, আমি তো। অরুণিকা তার মিথ্যার বাক্স খোলার পূর্বেই শৈবাল তার ফোনটা দিয়ে দেয় রিমের কাছে। রিম তার গদগদ খুশির বিচ্ছুরণ ঘটিয়ে বলল, মামিমা তাড়াতাড়ি এসো, মামা অনেক আইসক্রিম আনছে আমাদের জন্য, তাড়াতাড়ি এসো। অরুণিকার চোখে জল ছেপে এলো। তার বুকটা ভার হলো অচিরেই। বিকশ কায়া, স্থির চোখ, উদ্দোলিত মস্তিষ্কের স্নায়ু। সে কোনো কথা বলল না। রিমের কাছ থেকে মোবাইল ফোনটা নিল শৈবাল। বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছি অরু, জলদি এসো।